প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে লেকচার 11 পর্যন্ত তোমাদের দেখিয়েছি। তো আজকে আমি লেকচার 12 তোমাদের দেখাবো এবং আমি এর আগে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সহজে সেইগুলো দেখিয়েছিলাম। তখন কিন্তু আমি ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সেটা দেখাইনি। তো তোমরা জানো ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত মৌল, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত মৌল। তো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস প্রথমে আমি তোমাদের দেখাই কীভাবে করতে হয়। তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, আশা করি বিষয়গুলো খুব তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আয়রন 2+ ও আয়রন 3+-এর ইলেকট্রন বিন্যাস প্রথমে করি। এই দুইটাই ক্যাটায়ন। দেখো, ক্যাটায়ন বুঝতে হলে দেখতে হবে যে মৌলের উপরে ধনাত্মক চার্জ থাকে, মানে প্লাস। কোনো মৌলের উপরে প্লাস চিহ্ন থাকলে জানবা যে সেটা ক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত মৌলকে ক্যাটায়ন বলা হয়। তো Fe2+-এর ইলেকট্রন বিন্যাস প্রথমে আমরা করি। তো কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস প্রথমে করতে হলে প্রথমে নিয়ম হচ্ছে যে ওই মৌলের চার্জবিহীন অবস্থায় প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। তো আয়রনের চার্জ এখানে নাই, কিন্তু শুধু এফির ইলেকট্রন বিন্যাস প্রথমে করে নিতে হবে। আমরা জানি যে আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তাহলে ইলেকট্রন বিন্যাস প্রথমে করে নিই। চার্জবিহীন অবস্থায় ইলেকট্রন বিন্যাস প্রথমে করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এটা হুন্ডের নিয়ম অনুযায়ী তোমাদের বলেছিলাম। 2 2 4 6 4 10 12 18 আর 6 24 আর 2 26। এটা আয়রনের চার্জবিহীন অবস্থায় বা ভিত্তি অবস্থায় ইলেকট্রন বিন্যাস প্রথমে করে নিতে হবে। টোটাল 26। সর্বশেষ শক্তি স্তর এখানে বা যোজিত স্তর আছে 4s2। সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। তো Fe2+, এই 2+ বা দ্বিধনাত্মক আয়রন বা 2+ কী করে এলো? অবশ্যই ওই আয়রন মৌল 2টা ইলেকট্রন ত্যাগ করেই Fe2+ হয়। মনে রাখবা যে কোনো মৌলের উপর যে কটা প্লাস হবে, এটা 2টা প্লাস আছে 2+, তাহলে ওই মৌল ততটা ইলেকট্রন ত্যাগ করবে। যতটা ত্যাগ করবে কোনো মৌল, ঠিক তত সংখ্যক ধনাত্মক চার্জ ওই মৌলের মাথার উপরে থাকবে। এখানে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য আয়রনের মাথার উপরে 2টা প্লাস হয়েছে। কটা ইলেকট্রন ত্যাগ করেছে এই ক্ষেত্রে লক্ষ্য করো, 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। কাজেই যখন আমরা Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব, তখন বুঝতে হবে যে 2+ মানে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। এই জন্য সর্বশেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন বাদ দিতে হবে। এই জন্য আমরা এটা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা আমরা বাদ দিব। এই জন্য দেখো যে Fe2+ যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, তখন Fe বা আয়রনের ভিত্তি অবস্থায় পারমাণবিক সংখ্যা 26 ছিল। যখন সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে তখন 24 হবে, কারণ 26 থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করলে 24টা হয়। এবং তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এই 3d6 এই পর্যন্ত আসবে, 4s2 হবে না, এটা বাদ দিতে হবে। শুধু এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। কেননা আয়রন বা Fe 2টা ইলেকট্রন ত্যাগ করেই Fe2+ হয়েছে। Fe2+ হয়েছে 2টি ইলেকট্রন ত্যাগ করে। এই জন্য সর্বশেষ শক্তি স্তর থেকে ওই 2টি ইলেকট্রন আমরা বাদ দিব। অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে হলে ক্যাটায়ন যে কটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়েছে, ঠিক সেই কটি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর থেকে বাদ দিতে হবে। তাহলে ওই ক্যাটায়নের বা ধনাত্মক চার্জযুক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। দেখো, আয়রন চার্জবিহীন অবস্থায় ইলেকট্রন বিন্যাস ছিল এই পর্যন্ত 4s2 পর্যন্ত। কিন্তু আয়রন 2+ যখন আমরা ইলেকট্রন বিন্যাস করছি, তখন 4s2 বাদ দিয়েছি এইখানে, কারণ সে সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। এই জন্য 4s2 আমরা দিব না। তদ্রূপ আমি যদি Fe3+, আয়রন কিন্তু 3টা ইলেকট্রন ত্যাগ
3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তখন তার ইলেকট্রন বিন্যাস কী হবে? আমরা জানি যে আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করলেই কেবল আয়রন 3+ হয়। এই নিয়মগুলো মনে রাখবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে, যে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে ঠিক তত সংখ্যক ধনাত্মক চার্জ ওই মৌলের ওপর অবস্থান করবে, বা সেই মৌলের মাথার উপরে সেই কটা ধনাত্মক চার্জ বসে। এখানে আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে আয়রনের ভিত্তি অবস্থায় বা চার্জবিহীন অবস্থায় ইলেকট্রন বিন্যাস ছিল এই 4s2 পর্যন্ত। তাহলে যখন আয়রন 3+ আমি ইলেকট্রন বিন্যাস করব, তখন 3টা ইলেকট্রন বাদ দিতে হবে, সর্বশেষ শক্তি স্তর থেকে 3টা ইলেকট্রন বাদ দিতে হবে। তখন 3টা ইলেকট্রন বাদ দিতে হলে সর্বশেষ শক্তি স্তর 4s, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, মাইনাস করতে হবে, তারপর আর একটা হচ্ছে 3d থেকে বাদ দিতে হবে, মোট 3টা যেহেতু। এই জন্য Fe3+ ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। আয়রন 3+ ইলেকট্রন বিন্যাস হবে 3d5, কেননা 4s2 থেকে 2টা আর 3d6 থেকে একটা, মোট 3টা বাদ দিতে হবে। বাদ দিলেই Fe3+ ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। আশা করি তোমরা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস বুঝতে পেরেছ। এবার আমি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস তোমাদের শেখাবো, তোমরা খুব মনোযোগ দিয়ে। তোমাদের আরেকটি বিষয় আমি বলতে চাই, তোমরা যদি কোনো বিষয় পরিষ্কার বুঝতে না পারো, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি সেইটা পরিষ্কার করে বোঝানোর আবার চেষ্টা করব। এবার আমি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস দেখালাম, এবার আমি অ্যানায়নের বা ঋণাত্মক চার্জযুক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাচ্ছি। যেমন অক্সিজেন 2- ও ক্লোরিন মাইনাস এর ইলেকট্রন বিন্যাস। তো প্রথমে আমি বলছিলাম যে মৌলের বা যে ক্যাটায়ন বা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস আমরা করব, সেই মৌলের চার্জবিহীন অবস্থায় বা ভিত্তি অবস্থায় প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। তো অ্যানায়ন কি তোমরা হয়তো জানো, অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত মৌল, অর্থাৎ মৌলের উপর ঋণাত্মক চার্জ থাকবে, ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ থাকবে, তাহলে সেটা অ্যানায়ন হবে। এবং এই ক্ষেত্রেও তোমরা মনে রাখবা, কোনো মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ঠিক সেই মৌলের ওপর ততটি ঋণাত্মক চার্জ থাকবে। এর আগে আমি বললাম যে ধনাত্মক চার্জের ক্ষেত্রে যে কয়টি কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে সেই মৌলের উপর ততটি ধনাত্মক চার্জ হবে। ঠিক এর বিপরীতভাবে আমরা বলবো যে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে সেই মৌলের উপর ততটি ইলেকট্রন নেগেটিভ হবে, ততটি নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন সেই মৌলের মাথার উপর থাকবে। এখানে অক্সিজেনের উপর 2টা নেগেটিভ চার্জ আছে, তাহলে আমরা বুঝতেছি যে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই অক্সিজেন 2- এর ইলেকট্রন বিন্যাস করতে হলে নিয়ম অনুযায়ী প্রথমে অক্সিজেনের যে চার্জবিহীন অবস্থায়, ভিত্তি অবস্থায়, প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা ভিত্তি অবস্থায় জানি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে এর ভিত্তি অবস্থায় প্রথম ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 6 হবে না, যেহেতু 8, 2 2 4 আর 4 হবে, এটা ভিত্তি অবস্থায় অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। 2 আর 2 4 আর 4 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। কিন্তু অক্সিজেন 2- কী করে হয়েছে? আমরা তো অক্সিজেন 2- এর ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেন 2- কীভাবে হয়েছে? হয়েছে যে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, করে 2- হয়েছে। আমরা বলেছিলাম যে কোনো মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ঠিক ওই মৌলের উপর ততটি ঋণাত্মক চার্জ যুক্ত হবে। এখানে 2টি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করেছে বলে অক্সিজেনের মাথার উপরে 2টা ঋণাত্মক চার্জ এখানে আছে। তাহলে এখন অক্সিজেন 2- এর ইলেকট্রন বিন্যাস কী হবে? যেহেতু সে গ্রহণ করেছে, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, ত্যাগ করে নাই কিন্তু, তাহলে ওই ভিত্তি অবস্থায় যে ইলেকট্রন বিন্যাস ছিল চার্জবিহীন অবস্থায়, ওই সর্বশেষ শক্তি স্তরে 2 ইলেকট্রন যোগ হবে, যেহেতু সে গ্রহণ করেছে। এই জন্য O2- এর ইলেকট্রন বিন্যাস কী হবে? তখন 10 হবে। অক্সিজেন 2- এর মোট পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা না,
মানে ইলেকট্রন সংখ্যা হবে 10, কেননা সে দুটো গ্রহণ করেছে। আগে ছিল ভিত্তি অবস্থায় 8, যেহেতু সে ইলেকট্রন দুটো গ্রহণ করেছে তাহলে তার এখন অক্সিজেন 2- ইলেকট্রন সংখ্যা হবে 10, তখন তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4 ছিল, এখন হবে 2p6, কেননা সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। এই জন্য সর্বশেষ শক্তি স্তরে দুইটা যোগ হবে, 4 ছিল 2p4-এ, এবং 2p6 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই একইভাবে, এবং তোমরা মনে রাখবা যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে যে ইলেকট্রন বিন্যাস কাঠামো লাভ করবে, সেই মৌল তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। দেখো অক্সিজেন যখন 2- হলো, তখন সর্বমোট ইলেকট্রন সংখ্যা হয়েছে 2 2 4 6 4 10। তাহলে 10 কোন মৌলের পারমাণবিক সংখ্যা? নিয়নের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। প্রত্যেকটা মৌলই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। অক্সিজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কিন্তু নিয়নই, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 আর নিয়নের পারমাণবিক সংখ্যা 10। অক্সিজেন যখন 2- হলো, তখন তার মোট ইলেকট্রন সংখ্যা 10 হয়, অর্থাৎ সে নিয়নের কাঠামো লাভ করেছে অক্সিজেনটা। তদ্রূপ ক্লোরিন দেখো, ক্লোরিন আমরা জানি পারমাণবিক সংখ্যা 17 ভিত্তি অবস্থায় বা চার্জবিহীন অবস্থায়, তখন তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p। চলে দেখো কত হয়, 6 4 10 2 12, 12 আর 5 17। ভিত্তি অবস্থায় বা চার্জবিহীন অবস্থায় ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 এবং তার ইলেকট্রন বিন্যাস হবে 3p5 পর্যন্ত। এখন Cl- কী করে হয়? মাইনাস মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, একটা ইলেকট্রন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেই Cl- হয়। তোমাদের প্রশ্ন করছি যে দেখো যে ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়? হ্যাঁ, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন বা Cl- একটা মাইনাস হয়, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলেই একটা মাইনাস। দুইটা ইলেকট্রন গ্রহণ করলে দুইটা মাইনাস, তিনটা ইলেকট্রন গ্রহণ করলে তিনটা মাইনাস হয়। যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে 17 ছিল, তাহলে এখন তার ইলেকট্রন সংখ্যা 18 হবে। ওই জন্য তখন Cl- যখন দিব, তখন তার ইলেকট্রন সংখ্যা 17 থেকে 18 হবে একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে। আর তখন তার ইলেকট্রন বিন্যাস হবে, এই সর্বশেষ শক্তি স্তরেও কিন্তু একটা ইলেকট্রন যোগ হবে, যেহেতু গ্রহণ করেছে। তখন Cl- ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p5 ছিল, এখন হবে 6। এই জন্য তোমাদের ক্যাটায়ন বা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করতে বললে প্রথমে ওই মৌলের চার্জবিহীন অবস্থায় প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিবা, এবং যদি ইলেকট্রন গ্রহণ করে, যে কটা গ্রহণ করবে, তখন ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তির স্তরে ঠিক ততটি ইলেকট্রন তোমরা যোগ করে দিবে। আর যদি ক্যাটায়নের ক্ষেত্রে হয়, তখন ওই মৌল যে কটি ইলেকট্রন ত্যাগ করবে, তখন সর্বশেষ শক্তি স্তর থেকে ঠিক ততটি ইলেকট্রন বিয়োগ করে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। এখানে দেখো ক্লোরিন 17 ছিল ভিত্তি অবস্থায় বা চার্জবিহীন অবস্থায়, তার ইলেকট্রন বিন্যাস এরূপ ছিল 3p5 পর্যন্ত। যখন ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে Cl- হবে, তাহলে যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য এই সর্বশেষ শক্তি স্তরেও একটা ইলেকট্রন যোগ করতে হবে। 3p5 ছিল 3p6। আশা করি তোমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় বুঝতে পারছো।